স্যার প্লিজ এমন করবেন না, এইভাবে আমার সর্বনাশ করবেন না, আমি মরে যাব, আমার কাছে আসবেন না। মেয়েটির আর্তনাদ যেন ছেলেটি শুনতে পেল না। সে তার শারীরিক ক্ষুধা নিবারণে ব্যস্ত, কে শোনে কার কথা, সে তো তার কাজে ব্যস্ত। একসময় মেয়েটি নিজের সব হারিয়ে জ্ঞান হারিয়ে পড়ে রইল, অন্যদিকে ছেলেটিও নিজের কাজ করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলা ছেলেটির ঘুম ভাঙল নিজেকে এভাবে উন্মুক্ত অবস্থায় দেখে। তাড়াতাড়ি করে উঠে বসল, পাশে তাকাতেই দেখতে পেল একটা মেয়ে অচেতন অবস্থায় পড়ে আছে। এটা দেখেও না দেখার মতো করে চলে গেল ওয়াশরুমে। যাওয়ার আগে কাউকে ফোন করে বলে গেল, জাস্ট 5 মিনিটের মধ্যে আমার রুমে একজন ফিমেল ডক্টর এন্ড স্টাফ পাঠা। আই রিপিট, জাস্ট 5 মিনিটস, মাইন্ড ইট। এই বলে ওয়াশরুমে ঢুকে গেল। কিছুক্ষণ এর মধ্যে একজন ডক্টর এবং একজন মেয়ে স্টাফ এলো। প্রথমে মেয়ে স্টাফটি মেয়েটিকে ক্লিন করিয়ে সাথে বেড পরিষ্কার করে চলে গেল। ডক্টর মেয়েটির অবস্থা দেখে আটকে উঠল। মেয়েটির অবস্থা খুব নাজেহাল, খুব বাজে অবস্থা। অনেক কষ্ট করে মেয়েটির জ্ঞান ফেরানো হলো। মেয়েটি উঠে বসতে চাইলে অনুভব করল তার সারা শরীর ব্যথায় জর্জরিত, সে নড়তে পারছে না। নিজের এমন অবস্থা দেখে মেয়েটি হুহু করে কান্নায় ভেঙে পড়ল। মনে পড়ে গেল কালকে রাতের অভিশপ্ত ঘটনা। ডক্টর কোনো মতে মেয়েটিকে সামলে নিল। প্লিজ ডোন্ট ক্রাই বেবি, এমন ভাবে ভেঙে পড়ো না। বি স্টেডি গার্ল, তুমি খুব অসুস্থ, এমন কান্না করো না, এতে আরো দুর্বলতা অনুভব করবে। প্লিজ শান্ত হয় বাচ্চা, কান্না থামাও। ওনার কথা বলার মাঝে পিছন থেকে বেসে এলো একটা গম্ভীর একটা কণ্ঠস্বর, স্টপ ক্রাইং দিস গাই অফ ইয়ার্স। তোমাদের মতো মেয়েদের তো এটাই কাজ, বড়লোক দেখে ফাঁসিয়ে পড়ে ভালো সাজার নাটক করো। আমি আমার ম্যানেজারকে ফোন করে দিচ্ছি, কত চাও বলে নিয়ে তোমার এই সস্তা নাটক বন্ধ করো। স্টপ ফাক অফ ইয়ার্স ড্রামা, আবার কর্কশ কণ্ঠে বলে উঠল। ডক্টর, আপনাকে যে কাজের জন্য আনা হয়েছে তাহলে আসতে পারেন। ডক্টর আর কি বলবে, তিনি নির্বে রুম থেকে বের হয়ে গেলেন। উনি বের হওয়ার সাথে সাথে রুমে প্রবেশ করল ইহতীশের পিয়ে ঈশান। ঈশান স্যারের এমন রাগান্বিত কণ্ঠস্বর শুনে চমকে উঠল ঈশান। জি জি স্যার, মাহেরার দিকে ইশারা করে বলল, দেখো এই মেয়ে কত টাকা চাই, দিয়ে বিদায় করো একে। এসব রাস্তার মেয়েদের আমি হেট করি, আমি যেন একে আর আমার অফিসে না দেখি। যত সব থার্ড ক্লাস গার্ল, রিডিকিউলাস, বলে হন হন করে বেরিয়ে গেল। মেয়েটি এমন কথা শুনে বাকশক্তি হারিয়ে ফেলেছে। কি বলে এই লোক, একটা মেয়ে তার নিজের ইচ্ছে নিজের সতীত্ব বিসর্জন দেয় কি? সব মেয়েরা কি টাকা লোভী হয়? এই প্রশ্নের কোনো উত্তর মাহেরার জানা নেই। হ্যাঁ, মেয়েটার নাম মাহেরা, পুরো না মাহেরা শেখ। মাহেরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, খুব ছোটবেলায় মাকে হারিয়েছে। এরপর বাবা আবার দ্বিতীয় বিয়ে করেন। উনি মাহেরার বাবার ফুফাতো বোন ছিল। মাহেরা যখন থেকে বুঝতে শিখেছে সেই থেকে দেখে এসেছে ওর বাবা ওর মাকে খুব অত্যাচার করত। এইভাবে চলতে চলতে ওর মাও নিজের পথ দেখে বিয়ে করে ওকে ছেড়ে অন্যত্র চলে যায়। ওর বাবা মাহেরার মা থাকালীন নাকি ওর সৎ মাকে বিয়ে করেছিল লুকিয়ে। মা যদি না থাকে বাবা আসবে কোথা থেকে? সবাই সবার রাস্তা খুঁজে নিলেও ওর জীবন কখনো আলোর দিশা দেখতে পেল না। মা ছেড়ে যাওয়ার পর সৎ মায়ের অত্যাচারে কোনো রকম বেঁচে আছে। বাবা তো কখনো খোঁজও নেয় না বেঁচে আছে কিনা। তার একমাত্র সন্তান ওর সৎ ভাই অনুভব শেখ, ওর দিকে ফিরেও তাকায় না। যতদিন ওর দাদি বেঁচে ছিল ততদিন ওকে কেউ দেখার মতো ছিল। সে মারা গেছে মাহির এসএসসি পরীক্ষার বছর। এরপর থেকে অনেক কষ্ট করে নিজের লেখাপড়ার খরচ চালিয়ে যাচ্ছে। দাদি থাকাকালীন ওর বাবা কোনোরকম ওর খরচ বহন করত, কিন্তু তিনি চলে যাওয়ার পর সব কেমন এলোমেলো হয়ে গেল। ঈশান মাহেরার কাছে এলো। বনু, তুই ঠিক আছিস তো? কথাগুলো বলতে গিয়ে ওর কণ্ঠ কেঁপে উঠছিল। কি ভাগ্য মেয়েটার কেউ একটু ভালোবাসে না, সবাই অপমান আর আঘাত করে। ছোট থেকেই মেয়েটা খুব দুঃখী, শত কষ্ট করলেও কখনো মুখ ফুটে কিছু বলতে পারে না, শুধু নিজে ভিতরে চেপে রাখে। কেউ যদি একবার ওর ভিতরটা দেখতে পেত তাহলে ওকে কেউ এভাবে বারবার ভাঙতে পারত না। মাহেরা শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো, ও ঠিক আছে।
চোখ থেকে পানি পড়া থামছে না, সুন্দর মুখটা অতিরিক্ত কান্নার ফলে লাল হয়ে ফুলে উঠেছে। ঈশান হলো মাহেরার কাজিন, ওর ফুপির ছেলে। ওই মাহেরাকে এই কাজের ব্যবস্থা করে দিচ্ছে। যেহেতু মাহেরার বয়স অল্প, তাই ও এই কোম্পানিতে ছোট একটা পজিশনে জব করে, আর এটার পুরো ব্যবস্থা করছে ঈশান। মাহেরা এবার অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট, এখনো ওদের ক্লাস শুরু হয় নাই। বুঝতেই তো পারছেন, এত কম লেখাপড়ায় এই বাজারে তেমন বড় কোনো চাকরি করা সম্ভব নয়। আজকে যার সাথে মাহেরার এমন ঘটনা ঘটছে, তিনি এই কোম্পানির ওনার, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কর্ণধর আইভান চৌধুরী ইহাতিশ। এই ব্যক্তি যথেষ্ট আর্গেন্ট, বদরাগী, গম্ভীর একজন পার্সন। এক কথায় মানুষকে মানুষ বলে গণ্য করে না। আজকে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে একটা পার্টির আয়োজন করা হয়েছিল। এখান থেকেই ইহতিশ ড্রিঙ্ক করে ড্রাঙ্ক হয়ে এত বড় একটা ঘটনা ঘটিয়েছে। তবে এটা তার কাছে নতুন কিছু নয়, এমন কাজ প্রায়ই করে থাকে। এক নাম্বার বখাটে একটা ছেলে, পবিত্র চরিত্রের অধিকারী কিনা। কিছুক্ষণ পর মাহি ঈশানকে জিজ্ঞেস করল, ভাইয়া বাড়ি থেকে কি কেউ আমার খোঁজ করছে? হ্যাঁ, বনু মামা নিয়েছে। এই কথা শুনে মাহি খুশি হয়ে গেল। তার বাবাও তার জন্য চিন্তা করে ভেবে মনটা আনন্দে ভরে উঠল। কিন্তু এই খুশি বেশিক্ষণ থাকল না। ঈশান পুনরায় আবার বলল, তোকে আর যেন ওই বাড়ির আশেপাশে না দেখে, তাই বলছে। যে মেয়ে বাড়ির বাইরে রাত কাটায়, এমন নষ্টকে তিনি ঘরে রাখবেন না, তাই তোকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। কথাগুলো শুনে মাহেরা নিজের ওপর একটা তাচ্ছিলে হাসি দিল। ওর মতো অভাগার কপালে সুখ, এটা মানা যায় না। আর হলো তাই শেষ আশ্রয়টুকু হারালো। নিজেকে ঠিক করে বলল, আচ্ছা ভাইয়া, তুমিও কি আমাকে নষ্ট মেয়ে ভাবছো? তাই না? আর ভাববেই না কেন, কারণ আমি তো নষ্ট মেয়ে, সেটার প্রমাণ চোখের সামনে। বনু ভাইয়া, তুমি কি আমাকে একটা সাহায্য করবে? একটু সাহায্য করবে? কি বনু বল। আমাকে একটু মীরাকে ফোন করে নিয়ে যেতে বলো না, এই সাহায্যটুকু করে দেও। মীরা মাহেরার বেস্ট ফ্রেন্ড। ওদের পরিবারের সবাই মাহেরাকে নিজের মেয়ের মতো দেখে। সবাই অনেক আগেই ওকে ওদের সাথে নিয়ে যেতে চেয়েছে, কিন্তু মাহেরা যায়নি। তবে আজকে ওকে যেতে হবে। সেই দিন এরপর কেটে গেল 2.5 মাস। অনেক দিন ধরেই মাহেরার শরীরটা ভালো যাচ্ছে না। আজকে ডক্টর দেখাতে গিয়ে জানতে পারল ও মা হতে চলছে। ও অন্তঃসত্ত্বা। সেই দিন এরপর কেটে গেল 2.5 মাস। অনেক দিন ধরেই মাহেরার শরীরটা ভালো যাচ্ছে না। প্রায় অসুস্থ থাকছে, খেতে পারছে না, কোন কাজে মন বসাতে পারছে না। মীরার মা এই ব্যাপারগুলো লক্ষ্য করছে, তবে তিনি আবার ভাবছেন তার ধারণা ঠিক হতে পারে না, তাই তিনি বেশি জোর দিয়ে ডক্টর দেখতেও বলেন নাই। আজকে সব দিনের তুলনায় মাহেরার শরীরটা বেশি খারাপ। কিছুক্ষণ আগে মাথা ঘুরে পড়ে গেছে। এটা নিয়ে মীরাদের পরিবারের সকলে চিন্তিত হয়ে পড়ছে। মীরার মা মাহেরার কাছে এসে বুঝিয়ে বললেন, মাহিমা চল, আজকে আমি ডক্টরের কাছে যাচ্ছি, তুইও আমার সাথে চল। মাম্মি আমি ঠিক আছি, তুমি শুধুই এত চিন্তা করো আমাকে নিয়ে। শরীর দুর্বল তাই এমন মনে হচ্ছে। আমি ঠিক আছি, তুমি চলে যাও, আমার এখন যেতে ইচ্ছে করছে না। না, তুই আজকে আমার সাথে যাবি, এটা আমার শেষ কথা, আমি এই নিয়ে কিচ্ছু শুনতে চাই না। উনি এই বলে মাহেরার রুম থেকে বেরিয়ে গেলেন। কি আর করার, মাহিকে বাধ্য হয়ে ডক্টরের কাছে যেতে হলো। চৌধুরী ম্যানশন। ঈশান ইহতিশ কোথায়? আজকে এত বড় একটা দিনে ওর থেকে এমন ব্যবহার আশা করা যাচ্ছে না। ইহতিশের বাবার এমন রেগে কথা বলায় ঈশান আঁতকে উঠল। ঈশান নিজেকে সামলে কোনোরকমের বলল, আঙ্কেল আমি সত্যি জানি না ইহতিশ স্যার কোথায় আছে। মিস্টার আরবান চৌধুরী আবার চিৎকার দিয়ে বলে উঠলেন, মজা হচ্ছে আমার সাথে? তুমি জানো না ইহতিশ কোথায়? ও যেখানে যায় তোমাকে না বলে কোথাও যায় না, তাই মিথ্যা বলার চেষ্টা করবে না একদম। আপনার ছেলের চরিত্র তো ফুলের মতো, তাই সারা রাত কোথায় ছিল তার ঠিকানা আমাকে দিয়ে রাখছে। যতসব কাণ্ড এইসব বড়লোকদের। মনে মনে এই কথা বললেও মুখে বলল, আঙ্কেল আমি সত্যিই জানি না স্যার কোথায় আছে। কালকে থেকে স্যারের ফোন বন্ধ। কালকে কোথায় জানি হঠাৎ করে চলে গেছে, আর শুধু যাওয়ার আগে বলে গেছে যে সে নাকি আগামী 2 দিন ফিরবে না। সবাই আমার সাথে মজা করছে। তুমি যাও, পরে কথা হবে। ওনার আদেশ পেয়ে ঈশান জায়গায় ত্যাগ করল।
আজকে সন্ধ্যায় ইহতীশের এনগেজমেন্ট পার্টির আয়োজন করা হয়েছে, আর যাকে নিয়ে এত মাতামাতি তার কোনো খোঁজ নেই। অন্যদিকের পরিস্থিতি আরও ভয়াবহ। মাহেরা মীরার মায়ের কথা মতো ওনার সাথে ডক্টর দেখাতে এসেছে। ডক্টর কিছু পরীক্ষা করার জন্য দিয়েছে, মাহি সেইগুলো করার জন্য অন্য রুমে গেছে, সাথে মীরা আছে। আর মীরার মা এখনো ডক্টরের কাছে বসে আছে। ডক্টর মীরার মাকে জিজ্ঞেস করল, পেশেন্ট কি আপনার মেয়ে মিসেস? ওনার সহজ সরল উত্তর, হ্যাঁ ওটা আমার মেয়ে। ও আচ্ছা, ওনার হাজবেন্ড কোথায়? উনি আসেন নাই কেন? এত বড় একটা সুখবর ওনাকে প্রথম দেওয়া যেত। মীরার মা ডক্টরের কথা শুনে অবাক। উনি নিজেকে সামলে ফের বলতে লাগলো, কি বলছেন ডক্টর? ওর হাজবেন্ড কোথা থেকে আসবে? ওর তো এখনো বিয়েই হয় নাই। মানে আপনি কি বলছেন বিয়ে হয়নি? মানে কি? উনি তো প্রেগনেন্ট। কেন আপনারা জানেন না উনি প্রেগনেন্ট? ওনার বিয়ে না হলে এটা কি করে সম্ভব? এর জন্যই আমি ওনাকে শিওর হওয়ার জন্য টেস্টগুলো করতে দিয়েছি। কথা বলার মাঝে ওনার মুখে বিস্ময়ের ছাপ ফুটে উঠেছে। আচ্ছা, আমি দেখছি। মীরার মা এই কথা বলে ডক্টরের রুম থেকে বেরিয়ে গেল। উনি বেরিয়ে দেখলেন মীরা আর মাহেরা ওয়েটিং রুমে বসে আছে। ওদের কাছে গিয়ে গিয়ে বললেন, মীরা, মাহেরা আমি যা জিজ্ঞেস করছি তার ঠিক মতো উত্তর দিবে। মাহেরার চোখে মুখে আতঙ্ক ফুটে উঠেছে। ওর মন যা বলছে তা যেন সত্যি না হয়, বারবার আল্লাহকে ডাকছে। তিনি নিজেকে ঠিক করে বললেন, ডক্টর বলেছে মাহি প্রেগনেন্ট। কথাগুলো শুনে মাহেরা ঝরঝর করে কান্না করে দিল। ও তো এমন কিছু চায়নি। কি হবে এই নিষ্পাপ প্রাণটার? ওর তো কোনো দোষ নাই। কিছু জঘন্য মানুষের ভুলের মাসুল ও কেন দিবে? মাহির ভাবনার মাঝে মীরার মা বলে উঠল, এই সব সত্যি হলে কি করে হয়েছে? মাহেরা, মা আমায় সব খুলে বল, কে তোর এমন সর্বনাশ করছে? মা, ভয় পাস না, আমি তোর পাশে আছি, আমি তোর হয়ে লড়ব। মীরার মায়ের মতো এমন মানুষ হয়তো খুব কম আছে যে অন্যের সন্তানকেও নিজের ভাবতে পারে। যেখানে মাহেরা মা বাবা নিজেদের সুখের জন্য ওকে ত্যাগ করছে, আর সেইখানে উনি এই সময় মহেরার পাশে দাঁড়িয়েছে। মাহি এবার মীরার মাকে জড়িয়ে ধরে বলতে শুরু করলো, বিশ্বাস করো মাম্মি, আমি বাজে মেয়ে নই, আমি খারাপ নই। আমি টাকার জন্য এমন কোনো খারাপ কাজ করিনি। বলতে বলতে জ্ঞান হারালো মাহেরা। মীরা, তুই জানিস ওর সাথে এমন কে করছে? মীরা চুপ। মীরা, আমি ধরে নিব তুমি সব জানো। বলছো না না কেন? ওর সাথে কি হয়েছে? মীরা আর চুপ থাকতে পারল না। 2.5 মাস আগের সব ঘটনা ওর মাকে খুলে বলল। উনি এই সব শুনে ভেঙে পড়ল। এইটুকু একটা মেয়ে এতদিন এত যন্ত্রণা মুখ বুজে সহ্য করে গেছে, উনি আর ভাবতে পারছেন না। চোখের পলকে কেটে গেল 24 ঘন্টা। মাহি কালকের ঘটনার পর থেকে চুপ করে গেছে। ফিরে কারো সাথে কোনো কথা বলে নাই। সবাই অনেক ডাকলেও ও দরজা খুলে নাই। কিছুক্ষণ আগে মাহি ঘর থেকে বেরিয়ে এসে বসার ঘরে বসল। মাম্মি, আমি ঢাকা ব্যাক করছি আজকেই। আমার কিছু হিসাব নেওয়ার আছে কারো কাছ থেকে। ওর কথায় সবাই চুপ করে গেল। মীরার মা ওর কাছে এসে বলল, আমি জানি আমার মেয়ে যা করবে ভালোর জন্য করবে। একটা কথা মনে রাখিস, আমি সব সময় তোর পাশে আছি, তাই তুই ভয় পাবি। দোয়া করো মাম্মি। আসছি আমি, বলে বেরিয়ে গেল মাহেরা। ঈশান ভাইয়া। চেনা কণ্ঠস্বর শুনে পেছনে ফিরল ঈশান। তুই বনু, কেমন আছিস? ভাইয়াকে কি একবারও মনে পড়ে নাই এতদিন? মাহি সব অভিযোগ শুনল ভাইয়ের, তাও কিছু বলল না। ভাইয়া, তোমার স্যার কোথায়? কে? বনু, আয়ভান চৌধুরী ইহতীশ স্যার, ভালো মানুষ। এর মুখোশধারী নোংরা মানুষটার কথা বলছি। এইভাবে বলিস না, কেউ শুনলে সমস্যায় পড়ে যাবি। মাথা ঠান্ডা কর বনু। কি হয়েছে বনু, আমায় বল। এমন আদরের কথা শুনে মাহেরা কান্নায় ভেঙে পড়ল। ভাইয়া, আমি প্রেগনেন্ট। ওই নোংরা লোকটার বাচ্চা আমার গর্ভে। আমি এখন কি করব বলো না ভাইয়া? কি পরিচয় দিব এই বাচ্চার? বলবো ও অবৈধ বাচ্চা। আমি কি করে মা হয়ে ওর জীবন নষ্ট করব? কান্না করিস না বনু, চল আমার সাথে, আমি তোকে নিয়ে যাচ্ছি। স্যার আসবো? ইয়েস, কাম ইন। হোয়াট ইজ ইউর প্রবলেম এজেন?
আমি বলছি না আমাকে কেউ এখন যেন ডিস্টার্ব না করে, তাও কেন? তুমি সম্পূর্ণ কথা শেষ করার আগে কারো কণ্ঠ শুনে থেমে গেল। আমি প্রেগনেন্ট। আপনার বাচ্চা আমার গর্ভে। হোয়াট? কি বলছিস জাকা? এই মেয়েকে ঈশান স্যার স্যার বলার আগে ইহতীশ বলে উঠল, এই বাজারের মেয়ে তোকে না টাকা দিয়ে আউট করেছিলাম। ও বুঝেছি টাকা কম পড়ে গেছে, তাই আবার নাটক করতে এসেছিস। ঈশান, একে টাকা দিয়ে আমার চোখের সামনে থেকে আউট কর। রিডিকুলাস। আমি টাকা চাই না, আমি আমার বাচ্চার পরিচয় চাই। এই মেয়ে, কি বললি পরিচয়? হ্যাঁ, হাসালি। কার না কার বাচ্চা বলছে আমার বাচ্চা। টাকা দেওয়ার পরও নাটক মারাস, নষ্ট মেয়ে। এমন কথা শুনে ঈশান আর চুপ থাকতে পারল না। স্যার, আপনি এতটা নিচে নামবেন না। আমার বোন এমন না। এটা সত্যিই আপনার ভুলের চিহ্ন। জাস্ট শাট আপ। আমি তোর কাছে কোনো এক্সপ্লেইন চাইনি, তাই চুপ থাক। ওকে মানছি আমার বাচ্চা। শুনে মাহেরা খুশি হলো, তবে সেটা বেশিক্ষণ থাকল না। ঈশান, ওকে কিছু টাকা দিয়ে দে, যত চায়। এরপর ওকে ওটাকে নষ্ট করে ফেলতে বল। নাও গেট লস্ট। মাহেরা এমন কথা শুনে খুব ঘৃণা হচ্ছে। একটা লোক কতটা নিচে নামলে নিজের বাচ্চাকে মারতে চায়। আপনি খুব পস্তাবেন আজকের এই ব্যবহারের জন্য। অপেক্ষা করুন, আল্লাহ আপনাকে ছাড়বে না। আর আমি আমার সন্তানকে জন্ম দিব। আপনি ওকে পাওয়ার জন্য, একটু ছোঁয়ার জন্য ছট করবেন, কিন্তু পারবেন না। আসি, ভালো থাকবেন, আর সময় বদলানোর অপেক্ষা করেন। ঈশান, এই মেয়েকে যেন আমি কোথাও না দেখি। একদম জানে মেরে দিব। আমি বিয়ে করছি আমার ভালোবাসাকে, আমি যেন এই নষ্টকে আমাদের মাঝে ঝামেলা বাজাতে আসতে না দেখি। মাহেরা এইসব শুনে কান্না করতে করতে বেরিয়ে গেল। কে জানে সামনে কি হবে।